আমার মা আমার বাবাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘ ৬টি বছর কেউ বিশ্বাস করেনি যে তিনি নির্দোষ। তারপর ফাঁসির ঠিক ৫ মিনিট আগে আমার ছোট ভাই সামনে এগিয়ে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলল, আর মুহূর্তেই সব ওলটপালট হয়ে গেল। মা এমন একটা অপরাধের জন্য মরতে যাচ্ছেন যা তিনি করেননি, আর তুমি তাকে ৬ বছর একা ফেলে রেখে দিলে। দিল্লির তিহার জেলে মায়ের কাছ থেকে শেষ বিদায় নিতে যাওয়ার পথে আমার ছোট ভাই আরব আমাকে কথাটি বলেছিল। আমার নাম অনন্যা শর্মা, আমার জন্ম জয়পুরে, কিন্তু বড় হয়েছি রাজস্থান আর দিল্লির মাঝামাঝি জায়গায়। আমার বাবার রাজেশ হাইওয়ের পাশে একটি ছোট গাড়ির মেরামতের দোকান চালাতেন। মা মীরা ছিলেন সেই নারী যিনি পুরো সংসারটা নিজের কাঁধে আগলে রাখতেন। সকালে গরম রুটি আর চা বানানো থেকে শুরু করে ছোট আরবকে চোখে চোখে রাখা, আবার বাবার গ্যারেজের হিসাব সামলানো, সবই তিনি করতেন হাসি মুখে, যতক্ষণ না সেই অভিশপ্ত রাতটি সবকিছু তছনছ করে দিল। আমার বয়স তখন ১৭। রান্নাঘরে বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখা গেল। বুকে মাত্র একটি ছুরির আঘাত। বাইরে থেকে কেউ ঢোকার কোনো চিহ্ন নেই, কোনো টাকা পয়সাও চুরি হয়নি। শুধু রক্তমাখা সেই ছুরিটা পাওয়া গেল মায়ের বিছানার নিচে। মায়ের রাতের পোশাকেও রক্তের দাগ ছিল। ছুরিটার হাতলে ছিল মায়ের আঙ্গুলের ছাপ। পুলিশ, প্রতিবেশী আর বাবার আত্মীয় স্বজনের কাছে অঙ্কটা খুব সহজ ছিল। মীরাই তাকে খুন করেছে। আমি কোনোদিন মুখ ফুটে এই কথাটি বলিনি, কিন্তু মনের গভীরে এই সন্দেহটাকে বাড়তে দিয়েছিলাম। এটাই ছিল আমার সবচেয়ে বড় পাপ। কারাগার থেকে মা গত ৬ বছর ধরে আমাকে নিয়মিত চিঠি লিখেছেন। আমি এটা করিনি মা, আমি তোর বাবাকে ভালোবাসতাম, দয়া করে আমাকে বিশ্বাস কর। আমি বিছানায় বসে সেই চিঠিগুলো পড়তাম, পাশে আরব ঘুমিয়ে থাকতো। কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি তাকে কি উত্তর দেব। কারণ যখন কেউ তোমাকে ভালোবাসে আর তুমি তাকে সন্দেহ করো, তখন তাকে ধ্বংস করতে চিৎকারের প্রয়োজন হয় না, তোমার নীরবতাই যথেষ্ট। বাবার মৃত্যুর পর আমার কাকা রাকেশ সবকিছুর দায়িত্ব নিলেন। বাবার চিতর সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি এই এতিম বাচ্চাদের দেখাশোনা করব। সবাই তাকে বিশ্বাস করেছিল। তিনি গ্যারেজ দখল করলেন, বাড়িটা নিলেন, ব্যাংক অ্যাকাউন্টগুলো কবজা করলেন, এমনকি আমাদের জীবনের সিদ্ধান্তগুলোও তিনি নিতে শুরু করলেন। তিনি আমাকে বুঝিয়েছিলেন যে মায়ের থেকে দূরে থাকাই আমাদের জন্য ভালো। সে তোকে আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অনন্যা, মেনে নে, সেই তোর বাবাকে মেরেছে। আর আমি, সেই শোকাতুর, বিভ্রান্ত আর লজ্জিত কিশোরীটি তার কথায় অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। ফাঁসির দিনটি খুব দ্রুত চলে এলো। আরব তখন মাত্র ৮ বছরের শিশু। সে একটি নীল রঙের সোয়েটার পরেছিল। মা সবসময় বলতেন, এই রঙে ওর চোখগুলো খুব সুন্দর দেখায়। গেস্ট হাউস থেকে বের হওয়ার পর সে আর কোনো কথা বলেনি। নিজের জামার হাতা আঁকড়ে ধরে চুপচাপ বসেছিল। যখন আমরা দেখা করার ঘরে ঢুকলাম, মা সেখানে আগে থেকেই ছিলেন। আগের চেয়ে অনেক রোগা, ফ্যাকাশে মুখ, হাতে হাত করা, কিন্তু মায়ের সেই চোখ দুটো আজও একই রকম ছিল। আমার মেয়ে, তিনি ফিসফিস করে ডাকলেন। আমি দৌড়ে তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার পা যেন পাথরের মতো জমে গিয়েছিল। মা আরবের দিকে তাকালেন এবং শেকল পরা অবস্থায় যতটা সম্ভব নিচু হয়ে হাঁটু গেড়ে বসলেন। আমাকে ক্ষমা করে দিস সোনা, তোকে বড় হতে দেখতে পারলাম না। মা ফুপিয়ে উঠলেন। আরব দৌড়ে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা চোখ বন্ধ করে তাকে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই আরব খুব নিচু স্বরে এমন কিছু একটা বলল যা প্রথমে আমি ভেবেছিলাম আমার কল্পনা। মা, আমি জানি তোমার বিছানার নিচে ছুরিটা কে লুকিয়ে রেখেছিল। মুহূর্তের মধ্যে যেন পুরো পৃথিবী থেমে গেল। মা পাথরের মতো স্থির হয়ে গেলেন। একজন কারারক্ষী আমাদের দিকে এগিয়ে এলেন। কি বললে খোকা? আরব কান্নায় ভেঙে পড়ল। আমি সেই রাতে তাকে দেখেছিলাম। আমার মা খুনি নয়। জেলের সুপারিনটেনডেন্ট সাথে সাথে হাত তুলে চিৎকার করে উঠলেন, ফাঁসির প্রক্রিয়া বন্ধ করুন। সেই ঘরে তখন আরেকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, আমার কাকা রাকেশ। তার ভাষায় তিনি এসেছিলেন তার বৌদিকে শেষ বিদায় জানাতে। কিন্তু আরবের কথা শোনার সাথে সাথেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি এক পা দুপা করে পেছাতে লাগলেন। আরব তার কাপা কাপা হাত উঁচিয়ে কাকার দিকে আঙ্গুল তুলল। সেদিনই উনিই ছিলেন। উনি আমাকে বলেছিলেন যদি আমি মুখ খুলি তবে অন্ননা দিদিও নিখোঁজ হয়ে যাবে। সেকেন্ডের জন্য আমার হৃস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমার মনের গহনে চাপা পড়ে থাকা স্মৃতিগুলো তীরের মতো ফিরে আসতে লাগলো। রাকেশ কাকাই প্রথম অস্ত্রটা খুঁজে পেয়েছিলেন। রাকেশ কাকাই পুলিশ ডেকেছিলেন। রাকেশ কাকাই বারবার সবাইকে বলছিলেন মা অপরাধী। আর এখন
সবার চোখের সামনে তিনি পালানোর জন্য দরজার দিকে এগোচ্ছেন। ওর কথা শুনবে না। রাকেশের গলা কাঁপছিল। ও তো শিশু, ও ভুল দেখছে। কিন্তু আরব মাথা নাড়ল। সে তার পকেট থেকে একটি ছোট প্লাস্টিকের পাউচ বের করল। ভেতরে ছিল একটি পুরনো পিতলের চাবি। বাবা মাকে বলেছিলেন যদি কখনো মা বিপদে পড়ে তবে আমি যেন আলমারির গোপন ড্রয়ারটা খুলি। রাকেশ কাকার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। আমি বুঝতে পারলাম আরব যা ফাঁস করেছে সেটা কেবল শুরু। আসল সত্যের গভীরতা কতখানি তা আমরা মাত্র আবিষ্কার করতে শুরু করেছি। জেলের সেই বদ্ধ কামরায় তখন পিনপতন নীরবতা। জেলের সুপারিনটেনডেন্ট আরবের হাত থেকে সেই প্লাস্টিকের পাউচটি নিলেন। ভেতরে থাকা পিতলের চাবিটা যেন এক বিশাল রহস্যের চাবিকাঠি। রাকেশ কাকা তখন দরজার কাছে স্থবির হয়ে দাঁড়িয়ে আছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এটা কিসের চাবি আরব? সুপারিনটেনডেন্টের কণ্ঠস্বর গম্ভীর। আরব ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবার গ্যারেজের সেই পুরনো টেবিলটার চাবি, যেটা কাকা কোনোদিন কাউকে ছুতে দেয়নি। বাবা বলেছিলেন ওখানে একটা ডায়েরি আছে যেখানে সব হিসেব লেখা থাকে। রাকেশ কাকা এবার চিৎকার করে উঠলেন, সব মিথ্যে। একটা 8 বছরের বাচ্চার কথা বিশ্বাস করে আপনারা ফাঁসি থামিয়ে দিচ্ছেন। এটা পাগলামি। কিন্তু আইন আর আবেগ তখন মুখোমুখি। সুপারিনটেনডেন্ট তৎক্ষণাৎ অর্ডার দিলেন, রাকেশ শর্মাকে আটক করো, আর গ্যারেজের সে ড্রয়ার তল্লাশি করার জন্য এখনই পুলিশ টিম পাঠান। পুলিশ যখন কাকাকে ঝাপটে ধরল, তার সেই দরদী অভিভাবক মুখোশটা মুহূর্তেই খসে পড়ল। তিনি পাগলের মতো ছটফট করতে লাগলেন। আমি তখনও পাথরের মতো দাঁড়িয়ে। আমার চোখের সামনে গত 6টা বছরের প্রতিটি মুহূর্ত সিনেমার মতো ভেসে উঠছে। মায়ের প্রতিটি চিঠি, প্রতিটি আর্তনাদ আমি অবহেলা করেছি। অথচ সত্যটা আমার খুব কাছেই ছিল। আমার ছোট্ট ভাইটার বুকের ভেতর চাপা পড়েছিল। মা তখনও মেঝেতে হাঁটু গেড়ে বসে কাঁপছেন। তার চোখের জল থামছে না। ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা কোনো সাধারণ কথা নয়। এটি একটি পুনর্জন্ম। 2 ঘন্টা পর গ্যারেজে সেই গোপন ড্রয়ার থেকে পুলিশ উদ্ধার করলো বাবার সেই ডায়েরি। সেখানে কোনো টাকার হিসেব ছিল না, ছিল কাকা রাকেশের অন্ধকার জগতের খতিয়ান। বাবা জানতে পেরেছিলেন যে কাকা গ্যারেজের আড়ালে চোরাচালানের কাজ করছিলেন। সেই রাতে বাবা কাকাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আর সেই মুখ বন্ধ করতেই ডায়েরির শেষ পাতায় বাবার কাপা কাপা হাতে লেখা ছিল, রাকেশ আমাকে মারার ভয় দেখাচ্ছে। মীরার বাচ্চাদের সাবধানে রাখতে হবে। পুলিশি জেরার মুখে রাকেশ কাকা বেশিক্ষণ টিকতে পারলেন না। আরবের স্বাক্ষর সেই ডায়েরি তাকে কোণঠাসা করে দিল। অবশেষে তিনি স্বীকার করলেন, সেই রাতে ঝগড়ার এক পর্যায়ে তিনিই বাবাকে খুন করেছিলেন। তারপর মায়ের শাড়িতে রক্ত মাখিয়ে বিছানার নিচে ছুরি লুকিয়ে রেখেছিলেন, যাতে সব দোষ মায়ের ওপর পড়ে। আর আরবকে ভয় দেখিয়েছিলেন, মুখ খুললে আমাকেও মেরে ফেলা হবে। মা জেল থেকে মুক্তি পেলেন ঠিকই, কিন্তু আমাদের হারানো সে 6টি বছর কি আর ফিরে আসবে? আমরা যখন জেলের গেট দিয়ে বের হচ্ছি, বাইরের ঝলমলে রোদ মায়ের ফ্যাকাশে মুখে এসে পড়ল। মা আকাশটার দিকে খানিক তাকিয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস নিলেন। আমি মায়ের হাতটা শক্ত করে ধরলাম। মা, আমাকে কি কোনোদিন ক্ষমা করতে পারবে? আমার গলা বুঝে এলো। মা আমার দিকে তাকিয়ে ম্লান হাসলেন। তারপর আরবকে কোলে টেনে নিয়ে বললেন, তোর নীরবতা আমাকে কষ্ট দিয়েছে ঠিকই অনন্যা, কিন্তু এই ছোট মানুষটার সাহস আজ আমাদের বাঁচিয়ে দিয়েছে। এখন আমাদের নতুন করে শুরু করতে হবে। কিন্তু বাড়ির সামনে পৌঁছাতে আমার পা থেমে গেল। বাড়ির দরজায় বড় একটা তালা ঝুলছে। পাড়ার লোকজন আমাদের দিকে ফিসফিস করছে। রাকেশ কাকার লোকজন কি এত সহজেই সব ছেড়ে দেবে? বাড়ির দরজায় ঝুলতে থাকা বিশাল তালাটা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রাকেশ কাকা জেলে গিয়েছেন ঠিকই, কিন্তু তার অন্ধকার জগতের জাল যে কতদূর ছড়ানো সেটা আমরা তখনও আঁচ করতে পারিনি। পাড়ার লোকজনের চোখে আজ সহমর্মিতা নেই, আছে এক অদ্ভুত আতঙ্ক। কেউ আমাদের দিকে এগিয়ে এলো না। মা আরবের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলেন। তার চোখের দৃষ্টি এখন আর সেই ফ্যাকাশে কয়েদির মতো নয়, বরং হারানো অধিকার ফিরে পাওয়ার এক তীব্র জেদ সেখানে চিকচিক করছে। অনন্যা, পাশের বাড়ির শঙ্কর কাকুকে ডাকত। মা শান্ত গলায় বললেন, শঙ্কর কাকু বাবার ছোটবেলার বন্ধু ছিলেন, কিন্তু যখন আমি তাকে ডাকতে গেলাম তিনি জানালা দিয়ে মুখ বাড়িয়ে ফিসফিস করে বললেন, অনন্যা, তোরা এখান থেকে চলে যা মা। রাকেশের সাঙ্গপাঙ্গরা একটু আগে এখানে এসেছিল। ওরা তালা লাগিয়ে দিয়ে বলে গেছে এই বাড়ি এখন ওদের পাওনাদারের বাজেয়াপ্ত। পাওনা? কিসের পাওনা? আমি চিৎকার করে উঠলাম। মা এগিয়ে এলেন। শঙ্কর ভাই, রাকেশ আমার স্বামীকে মেরেছে।
আমার জীবনটা শেষ করে দিয়েছে। এখন আমার বাচ্চাদের মাথার ছাদটুকু কেড়ে নিতে চায়। আপনি কিছু করবেন না? শঙ্কর কাকু মাথা নিচু করে জানলা বন্ধ করে দিলেন। সমাজে সত্যের চেয়ে শক্তির কদর যে অনেক বেশি, সেটা এই মুহূর্তেই হাড়ে হাড়ে টের পেলাম। ঠিক তখন একটি কালো রঙের গাড়ি আমাদের বাড়ির সামনে এসে থামল। গাড়ি থেকে নামলেন সুটবুট পরা এক সুপুরুষ ব্যক্তি, হাতে একটি ব্রিফকেস। তিনি সোজা আমাদের দিকে এগিয়ে এলেন। আপনারা কি মীরা শর্মা? ভদ্রলোক পেশাদার ভঙ্গিতে প্রশ্ন করলেন। মা মাথা নাড়লেন। আমি আইনজীবী সমীর মালহোত্রা। আপনার স্বামী রাজেশবাবু মারা যাওয়ার 1 সপ্তাহ আগে আমার কাছে একটি উইল করে গিয়েছিলেন। তিনি হয়তো জানতেন তার বিপদ আসন্ন। মায়ের চোখে বিস্ময়। আইনজীবী বলতে থাকলেন, উইলে পরিষ্কার লেখা আছে, এই বাড়ি এবং গ্যারেজের মালিকানা শুধুমাত্র মীরা শর্মা এবং তার 2 সন্তানের। রাকেশ শর্মার এখানে কোনো আইনি অধিকার নেই। বরং রাকেশবাবু বিগত 6 বছরে যে টাকা এখান থেকে আত্মসাৎ করেছেন, তার জন্য তাকে বড় মাশুল গুনতে হবে। আমি আর মা একে অপরের দিকে তাকালাম। বাবার দূরদর্শিতা আজ আমাদের পথে বসা থেকে বাঁচিয়ে দিল। আইনজীবী পকেট থেকে একটি চাবি বের করে তালাটা খুললেন। বাড়ির ভেতরটা ধুলোয় ধূসর হয়ে আছে, সবকিছু ওলটপালট। মা সরাসরি বাবার গ্যারেজের দিকে গেলেন। সেখানে একটা পুরনো স্টিলের আলমারি ছিল। মা সেটা খুলতে দেখলেন ভেতরে কিছু কাগজপত্রের সাথে একটি ছোট লকেট পড়ে আছে। লকেটটা হাতে নিতে মায়ের মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল। তিনি থরথর করে কাঁপতে শুরু করলেন। মা, কি হয়েছে? আমি দৌড়ে গেলাম। মা লকেটটা আমার দিকে বাড়িয়ে দিলেন। লকেটের ভেতরে একটি ছোট ছবি ছিল। ছবিটা বাবার নয়, কিংবা আমাদের কারো নয়। সেটা ছিল এক অপরিচিত মহিলার, যার কোলে একটি ছোট শিশু। মা, এই মহিলাকে? আরব কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। মা ফিসফিস করে বললেন, এই লকেটটা রাকেশের নয়, এটা তোর বাবার ছিল। তোর বাবা এটা সবসময় লুকিয়ে রাখতেন। আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো পুরনো স্মৃতি, কিন্তু এখন বুঝতে পারছি তোর বাবার মৃত্যুর পেছনে শুধু গ্যারেজের টাকা ছিল না, অন্য কোনো গভীর রহস্য ছিল। ঠিক সেই মুহূর্তে আইনজীবীর ফোনটা বেজে উঠল। ফোন রেখে তিনি গম্ভীর মুখে বললেন, মীরা দেবী, একটি দুঃসংবাদ আছে। রাকেশ শর্মাকে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন একদল অজ্ঞাত পরিচয় লোক পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনতাই করে নিয়ে গেছে। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। রাকেশ কাকা পালিয়েছেন? তার মানে আমরা এখনো বিপদমুক্ত নই, বরং এবার তিনি ফিরবেন আরও হিংস্র হয়ে। হঠাৎ আরব চিৎকার করে উঠল, দিদি দেখো, গ্যারেজের পেছনে জানলালে কে যেন আমাদের দেখছে। আরবের চিৎকার শুনে আমি জানালার দিকে দৌড়ে গেলাম, কিন্তু সেখানে অন্ধকারের ছায়া ছাড়ার কিছুই ছিল না। আমার সারা শরীর ভয়ে রেড়ি করে উঠল। রাকেশ কাকা পালিয়েছেন, এই খবরটা আমাদের জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন। যে মানুষটা নিজের দাদাকে খুন করতে পারে, সে আমাদের ছেড়ে দেবে না। মা লকেটটা শক্ত করে মুঠোয় ধরে গ্যারেজের মেঝেতে বসে পড়লেন। তার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। মা, ভেঙে পড়লে চলবে না। আমি তার কাঁধে হাত রাখলাম। আইনজীবী সাহেব যখন আছেন, আমরা পুলিশ প্রোটেকশন নিতেই পারি। সমীর মালহোত্রা গম্ভীর গলায় বললেন, অনন্যা ঠিকই বলেছে। তবে রাকেশ যদি শহর ছেড়ে পালিয়ে থাকে, তবে বিপদ কম। কিন্তু লকেটের এই মহিলাটিকে, সেটা জানা খুব জরুরি। কারণ রাকেশ পালানোর পেছনে কোনো বড় শক্তি কাজ করছে বলে আমার ধারণা। মা লকেটটা খুলে আবার ভালো করে দেখলেন। হঠাৎ তিনি লকেটের ভেতরের ছবির নিচে খুব ছোট করে লেখা কিছু একটা লক্ষ্য করলেন। SR 1998। SR? মা বিড়বিড় করে বললেন, রাকেশের জীবনে এমন কেউ কি ছিল যাকে আমি চিনতাম না? সেই রাতটা আমাদের কাটল এক চরম আতঙ্কে। বাড়ির প্রতিটি দরজায় তালা লাগিয়ে আমরা ড্রয়িং রুমে একসাথে বসে রইলাম। আরব ভয়ে আমার কোল ঘেঁষে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল, ঠক ঠক ঠক। আমরা সবাই নিথর হয়ে গেলাম। মা ইশারায় আমাকে চুপ থাকতে বললেন। ড্রয়ার থেকে বাবার একটা পুরনো লোহার রড বের করে নিলেন। দরজার ওপাশ থেকে খুব নিচু স্বরে এক মহিলা ডাকলেন, মীরা, মীরা দরজা খোলো, আমি শম্পা। মা চমকে উঠলেন। শম্পা মাসি ছিলেন বাবার গ্যারেজের পুরনো এক কর্মচারী। বাবার মৃত্যুর পর থেকে তিনি উধাও হয়ে গিয়েছিলেন। মা সাবধানে দরজা খুলতে একজন বিধ্বস্ত মহিলা ভেতরে ঢুকলেন। তার কপালে ব্যান্ডেজ আর চোখে মুখে চরম আতঙ্ক। শম্পা, তুমি এতদিন কোথায় ছিলে? মা আর্তনাদ করে উঠলেন। শম্পা মাসি হাঁপাতে হাঁপাতে বললেন, মীরা দিদি, পালিয়ে যান। রাকেশ একা নয়। এই লকেটে যার ছবি দেখছেন, ও হলো সুমনা রায়, এই শহরের একজন প্রভাবশালী মন্ত্রীর বোন।
রাজেশ দা ভুল করে ওই মহিলার এমন কিছু তথ্য জেনে ফেলেছিলেন যা তার জানা উচিত ছিল না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবার মৃত্যু কি তবে শুধু গ্যারেজ নিয়েছিল না? শম্পা মাসি বলতে থাকলেন, রাকেশকে নিয়ে রাজেশ দাকে সরানো হয়েছে মাত্র। আর এখন সুমনা রায় চাইছে এই লকেটটা, কারণ লকেটের ভেতর একটা মাইক্রোচিপ লুকানো আছে, যাতে সুমনা রায়ের সব কুকীর্তির প্রমাণ আছে। ওটা উদ্ধার করতে ওরা আজ রাতে এখানে আসবে। কথাটা শেষ হতে না হতেই বাড়ির বাইরে কয়েকটা গাড়ির ব্রেক কষার শব্দ শোনা গেল। উজ্জ্বল হেডলাইটের আলো আমাদের জানলা দিয়ে ভেতরে এসে পড়ল। ওরা এসে গেছে। শম্পা মাসি চিৎকার করে উঠলেন। একটু পরে কলিং বেলটা নাছর বান্দার মতো বাজতে লাগলো। তারপর গম্ভীর এক পুরুষ কণ্ঠ শোনা গেল, মীরা দেবী, ভালোই ভালোই দরজা খুলুন আর লকেটটা আমাদের দিয়ে দিন, নইলে আপনার সন্তানদের শেষ দেখার সুযোগটুকু পাবেন না। আমি আরবের দিকে তাকালাম। ছোট ভাইটা ঘুম থেকে ঘুমচোখে অবাক হয়ে তাকিয়ে আছে। মা লকেটটা দ্রুত আরবের গলার চেনে পরিয়ে দিলেন এবং তার উপর সোয়েটারটা টেনে দিলেন। অনন্যা, আরবকে নিয়ে তুই পেছনের বাগান দিয়ে পালা। আমি আর শম্পা ওদের আটকে রাখছি। মা দৃঢ়কণ্ঠে বললেন, না মা, তোমাকে ছেড়ে আমি যাব না। আমি কেঁদে ফেললাম। মা আমার গাল দুটো ধরে বললেন, তোর বাবার শেষ চিহ্নটা বাঁচাতে হবে অনন্যা। এই লকেটে আমাদের ন্যায় বিচার এনে দেবে। যা, দেরি করিস না। বাইরে থেকে দরজা ভাঙার শব্দ এলো। মা আমাদের ঠেলে পেছনে দরজার দিকে পাঠিয়ে দিলেন। আমি আরবের হাত ধরে অন্ধকারে দৌড়াতে শুরু করলাম। অন্ধকার বাগান দিয়ে আমি আর আরব যখন দৌড়াচ্ছি, তখন আমাদের ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। পেছনের বাড়ি থেকে মায়ের চিৎকার আর কাজ ভাঙার শব্দ আসছিল। বুকটা ফেটে যাচ্ছিল মায়ের জন্য, কিন্তু মায়ের শেষ কথাগুলো আমার কানে বাজছিল। বাবার শেষ চিহ্নটা বাঁচাতে হবে। আরব ছোট মানুষ, ও হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল বারবার। আমি ওকে এক প্রকার টেনে নিয়ে বাগানের দেয়াল টপকে মেইন রোডের দিকে চলে গেলাম। কিন্তু হাইওয়েতে আসতেই আমাদের বুক হিম হয়ে গেল। রাস্তার দুই পাশে কালো রঙের দুটো গাড়ি পাহারায় দাঁড়িয়ে আছে। দিদি, আমরা এখন কোথায় যাব? আরব ফিসফিস করে জিজ্ঞেস করলো। ওর ছোট হাতটা ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে আসে। আমি লকেটটার কথা ভাবছিলাম। ওটার ভেতরে যে মাইক্রোচিপ আছে, সেটা যদি সুমনা রায়ের হাতে পড়ে, তবে বাবার খুনের বিচার পাওয়ার সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই একটা ট্রাক আমাদের পাশ দিয়ে যাওয়ার জন্য হর্ন দিল। আমি ভাবলাম এটাই সুযোগ। আমি আরবকে নিয়ে দ্রুত রাস্তার ধারের ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। গাড়িগুলো আমাদের দেখতে পায়নি, কিন্তু কতক্ষণ এভাবে থাকা সম্ভব? হঠাৎ আমার ফোনের ভাইব্রেশন শুরু হলো। পকেটে হাত দিয়ে দেখি সমীর মালহোত্রা কল করছেন। হ্যালো স্যার, ওরা মাকে ধরে ফেলেছে। আমাদের বাড়ির চারপাশ ওরা ঘিরে রেখেছে। আমি কান্নায় ভেঙে পড়লাম। ওপাশ থেকে সমীর সাহেব শান্ত কিন্তু দ্রুত গলায় বললেন, অনন্যা, ঘাবড়াবে না, আমি সব জানি। আমি পুলিশের একটি স্পেশাল টিম নিয়ে তোমাদের বাড়ির দিকেই আসি, কিন্তু তার আগে তোমাদের নিরাপদ থাকতে হবে। তুমি শহরের 15 রেলওয়ে স্টেশনের কাছে নীলকুঠির ক্যাফেতে চলে যাও। ওখানে আমার এক বিশ্বস্ত লোক থাকবে। আমি সাহস সঞ্চয় করে আরবকে নিয়ে 1 কিলোমিটার পথ হেঁটে একটি সিএনজি অটোরিকশা নিলাম। মাঝপথে বারবার মনে হচ্ছিল পেছনের কোনো গাড়ি আমাদের পিছু নিচ্ছে। প্রতিটি হেডলাইটের আলো যেন মনে হচ্ছিল সুমনা রায়ের চোখের চাউনি। রেলওয়ে স্টেশনের সেই ক্যাফেতে যখন পৌঁছালাম, রাত তখন প্রায় 3টে। ক্যাফেটা প্রায় জনশূন্য। কোনার একটি টেবিলে মাথা নিচু করে একজন বসেছিলেন। আমাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন। মানুষটিকে দেখে আমি চমকে উঠলাম। এ তো আমাদের পরিচিত সেই শঙ্কর কাকু, যিনি ভয় পেয়ে জানলা বন্ধ করে দিয়েছিলেন। কাকু, আপনি এখানে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। শঙ্কর কাকু অপরাধীর মতো মাথা নিচু করে বললেন, অনন্যা, মাফ করে দিস মা। পাড়ার লোকের সামনে আমি তোর মাকে সাহায্য করতে পারিনি, কারণ রাকেশের লোক আমার উপর নজর রাখছিল। কিন্তু সমীর আমার পুরনো বন্ধু, তাই আমি তাকে সব জানিয়েছিলাম। তিনি আমাদের বসতে বললেন এবং 1 গ্লাস জল দিলেন। আরব আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। লকেটটা তখন ওর গায়ে জ্বলজ্বল করছে। শঙ্কর কাকু নিচু স্বরে বললেন, সুমনা রায় খুব ভয়ঙ্কর মহিলা। তোর বাবা গ্যারেজে থাকাকালীন সুমনা এক অবৈধ লেনদেনের অডিও রেকর্ড করে ফেলেছিলেন। সেই রেকর্ডটা এখন ওই চিপে আছে। তোদের মাকে ওরা জানে মারবে না, কারণ ওরা জানে লকেটটা তোদের কাছে। হঠাৎ ক্যাফের বাইরে বাইকের গর্জন শোনা গেল। 4-5টা বাইক এসে ক্যাফের সামনে থামল। শঙ্কর কাকুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরা এসে গেছে, কিন্তু ওরা এখানে আমাদের খোঁজ পেল কিভাবে? আমি ভয়ে কুঁকড়ে গেলাম।
শঙ্কর কাকু কাঁপা কাঁপা হাতে পকেট থেকে নিজের ফোনটা বের করলেন। স্ক্রিনে দেখা যাচ্ছে কল চলছে, আর অন্য পাশে কেউ সব শুনতে পাচ্ছে। আমার মাথায় যেন রক্ত চড়ে গেল। কাকু, আপনি আমাদের ধরিয়ে দিলেন। শঙ্কর কাকু কাঁদতে কাঁদতে বললেন, অনন্যা, ওরা আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে গেছে। আমি নিরুপায় ছিলাম। বাইক থেকে কয়েকজন লোক নামল, সবার হাতে অস্ত্র। একদম সামনে যে লোকটা হেঁটে আসছিল তাকে দেখে আমার কলিজা শুকিয়ে গেল। সে আর কেউ নয়, জেল থেকে পালানো রাকেশ কাকা। রাকেশ কাকা ক্রূর হাসি হেসে বললেন, অনেক লুকোচুরি খেলেছিস অনন্যা, এবার চাবিটা দিয়ে দে। আরব শোনা, লকেটটা তোর কাকার হাতে দিয়ে দে দেখি। আমি আরবকে আড়ালে নিয়ে পেছনের দিকে সরতে লাগলাম, কিন্তু পালানোর আর কোনো রাস্তা নেই। ঠিক তখনই ক্যাফের পেছনের দরজা দিয়ে কেউ একজন দ্রুত ভেতরে ঢুকল এবং রাকেশ কাকার দিকে লক্ষ্য করে গুলি চালালো। গুলিটা রাকেশের পায়ে লাগলো। সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমরা তাকিয়ে দেখি পুলিশের পোশাকে এক নারী অফিসার দাঁড়িয়ে আছেন, তার পেছনে আরও অনেক পুলিশ। নারী অফিসারটি বললেন, রাকেশ শর্মা, এবার তোমার পালা শেষ। রাকেশ কাকার আর্তচিৎকারে ক্যাফেটা যেন নরকপুরীতে পরিণত হলো। পুলিশ তাকে ঘিরে ধরেছে, কিন্তু তার চোখের সে পৈশাচিক হাসি তখনও মেলায়নি। পায়ে গুলি লাগা অবস্থায় সে দাঁত কিরমির করে বলল, অনন্যা, তুই কি ভাবছিস পুলিশ তোকে বাঁচাবে? সুমনা রায় এই শহরের আইন কেনেন সকলের চায়ের দামে। এখনও সময় আছে, লকেটটা আমাকে দে, নয়তো তোর মাকে জ্যান্ত দেখতে পাবি না। নারী পুলিশ অফিসারটি, যার নেমপ্লেটে লেখা ছিল ইন্সপেক্টর সায়নী, তিনি সজোরে রাকেশের গালে একটি চড় মারলেন। মুখ বন্ধ করো রাকেশ, তোমার খেলা শেষ। সায়নী অফিসার আমার কাছে এসে অভয় দিয়ে বললেন, অনন্যা, ভয় নেই, সমীর সাহেব আমাকে সব জানিয়েছেন। তোমাদের মাকে উদ্ধারের জন্য আমাদের একটা টিম অলরেডি রওনা দিয়েছে। এখন এই লকেটটার চিপটা আমার কাছে দাও, এটা নিরাপদ হেফাজতে থাকা দরকার। আমি লকেটটা খোলার জন্য হাত বাড়ালাম, কিন্তু আরব হঠাৎ আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর ছোট ছোট চোখে অদ্ভুত এক সতর্কতা। সে ফিসফিস করে বলল, দিদি, দিও না। বাবা বলেছিলেন এই চিপটা যেন শুধু একজনকে দেওয়া হয়, যাকে আমি চিনি। আমি আরবের দিকে অবাক হয়ে তাকালাম। 8 বছরের একটা বাচ্চার মাথায় এত কিছু কিভাবে ঘুরছে? সাইন অফিসার একটু অধৈর্য হয়ে বললেন, খোকন, এখন সময় নেই। লকেটটা না দিলে আমরা প্রমাণ করতে পারবো না যে সুমনা রায়ের পেছনে আছে। ঠিক তখন সায়নী অফিসারের ওয়াকিটি বেজে উঠল। ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর এলো, ম্যাম, আমরা মীরা দেবীকে খুঁজে পেয়েছি, কিন্তু একটা সমস্যা আছে। তিনি যেখানে আছেন সেখানে একটা টাইম বোমা লাগানো হয়েছে। লকেটটা না পাওয়া পর্যন্ত ওরা ডিসফিউজ করতে দেবে না। আমার আকাশ পাতাল সব ওলটপালট হয়ে গেল। মা মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আমি আর কোনো কথা না শুনে আরবের গলা থেকে লকেটটা টেনে খুলতে গেলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্যাফের বাইরে আবার একটি বড় গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন সুমনা রায় স্বয়ং। ধবধবে সাদা শাড়ি, চোখে কালো চশমা। তার হাঁটার ভঙ্গিতে এক বিশাল আভিজাত্য আর অহংকার। তিনি ক্যাফেতে ঢোকার সাথে সাথেই সাইনি অফিসার এবং অন্য অফিসাররা যেন কেমন আড়ষ্ট হয়ে গেলেন। কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না। সুমনা রায় সোজা আমার সামনে এসে দাঁড়ালেন। পারফিউমের কড়া গন্ধে আমার মাথা ঘুরতে লাগলো। তিনি খুব নরম গলায় বললেন, অনন্যা, তোমার বাবা যে তোমাকে আজ এই রাস্তায় নামিয়েছে, কিন্তু আমি চাই না আরও কোনো রক্ত ঝরো। তুমি লকেটটা দাও। আমি কথা দিচ্ছি তোমার মা 8 ঘন্টার মধ্যে বাড়ি ফিরবেন। আর তোমাদের জন্য রাজধানী একটা বড় বাংলো আর অনেক টাকা অপেক্ষা করছে। কেন এই নোংলা লড়াই নিজেদের শেষ করছো? আমি লকেটটা সুমনা রায়ের দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু তখনই আরব আমার হাত থেকে লকেটটা কেড়ে নিয়ে ক্যাফের মেঝের শক্ত পাথরে সজোরে আছাড় মারল। লকেটটা ভেঙে চুরমার হয়ে গেল। সুমনা রায় আর রাকেশ কাকা একসাথে চিৎকার করে উঠলেন। সুমনা রায়ের সেই শান্ত চেহারাটা মুহূর্তেই ডাইনির মতো হয়ে গেল। হারামজাদা বাচ্চা, তুই জানিস তুই কি করলি? তিনি আরবের দিকে হাত তুলেন, কিন্তু মেঝেতে ভাঙা লকেটের ভেতর থেকে কোনো মাইক্রোচিপ বেরোল না। বেরোলো ছোট্ট একটা চিরকুট। তাতে বাবার হাতে লেখা ছিল, চিপটা সেখানে আছে যেখানে আমি আর মীরা প্রথম দেখা করেছিলাম। সুমনা রায় থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন রাজেশ শর্মা এই লকেটটা শুধু টোপ হিসেবে ব্যবহার করেছিলেন, আসলে চিপ অন্য কোথাও। ঠিক তখনই আমার মনে পড়ে গেল, মা সবসময় একটা কথা বলতেন। বাবার সাথে মায়ের প্রথম দেখা হয়েছিল আমাদের গ্যারেজের পাশে, সেই পুরনো কদম গাছটার নিচে, যেখানে বাবা এখন শান্তিতে শুয়ে আছেন।
রাকেশ কাকা ব্যথায় কুকড়ে থেকেও হাসতে শুরু করলো। গ্যারেজের কদম গাছ। সুমনা ম্যাডাম, ওখানেই সব আছে। সাইন অফিসার তখনও পাথরের মতো দাঁড়িয়ে। আমার সন্দেহ হতে শুরু করলো, পুলিশ কি আসলে আমাদের পক্ষে, নাকি তারাও সুমনা রায়ের লোক। আমি আরবের হাত ধরে পেছনের জান্নাল দিয়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হলাম, কারণ এখন লকেট নেই। সুমনা রায়ের কাছে আমাদের কোনো মূল্যও নেই। তিনি এখন আমাদের জ্যান্ত মেরে ফেলতেও দ্বিধা করবেন না। মায়ের জীবন বাঁচাতে হলে আমাদের ওই কদম গাছের কাছে পৌঁছাতে হবে সুমনা রায়ের আগে। ক্যাফের পরিবেশ তখন বিষাক্ত হয়ে উঠেছে। সুমনা রায়ের আদেশে রাকেশের চেলারা আমাদের দিকে এগোতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে সাইনি অফিসারের ওয়াকিটটি আবার গর্জে উঠল। কিন্তু এবার ওপাশ থেকে কোনো পুলিশ নয়, বরং সমীর মালহোত্রার কণ্ঠ শোনা গেল। সায়নী, নাটক বন্ধ করো। আমি জানি তুমি সুমনার কাছ থেকে কত টাকা খেয়েছ। স্পেশাল টাস্ক ফোর্স ক্যাফে ঘিরে ফেলেছে। স্যালেন্ডার করো। সাইনি অফিসারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাইরের সাইরেনের শব্দ শোনা গেল। সুমনা রায় বুঝতে পারলেন পাশা উল্টে গেছে। তিনি দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু এসটিএফ এর জওয়ানরা ক্যাফেতে ঢুকে সবাইকে আটকে ফেলল। রাকেশ কাকাকে স্ট্রেচারে করে তুলে নেওয়া হলো। এবার তার গন্তব্য জেল নয়, চিরস্থায়ী অন্ধকার। ভোর 4:30। আমি আর আরব সমীর সাহেবের গাড়িতে করে সেই পুরনো কদম গাছটার কাছে পৌঁছালাম। পুলিশ আর বোম ডিসপোজাল টিম আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। গ্যারেজের পাশে মাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছিল, আর তার পায়ের কাছে ছিল সেই ভয়ঙ্কর টাইম বোমা। বোমাটির টাইমার দেখাচ্ছিল মাত্র 2 মিনিট। মা, আমি চিৎকার করে দৌড়ে যেতে চাইলাম, কিন্তু পুলিশ আমাকে আটকে দিল। আরব পকেট থেকে সেই ছোট পিতলের চাবিটা বের করল। সে কদম গাছের গোড়ায় রাখা একটি মাটির পাত্র খুঁড়ে বের করল। পাত্রের ভেতরে ছিল একটি ছোট প্লাস্টিক বক্স। বক্সটা খুলতেই বেরিয়ে এলো আসল মাইক্রোচিপ আর একটি অডিও রেকর্ডার। সমীর সাহেব দ্রুত চিপটি তার ল্যাপটপে লাগালেন। কয়েক সেকেন্ডের মধ্যেই সুমনা রায়ের সে অডিও রেকর্ডার বেজে উঠল, যেখানে তিনি শহরের মন্ত্রীর সাথে মিলে বাবাকে খুনের ষড়যন্ত্র করছিলেন। প্রমাণ এখন পুলিশের হাতে। টাইমার তখন মাত্র 30 সেকেন্ড। বোম ডিসপোজাল টিমের অফিসার চিপের সংকেত ব্যবহার করে বোমার পাসওয়ার্ড ডিকোড করলেন। 10 সেকেন্ড বাকি থাকতেই লাল আলোটা নিভে গেল। মাকে মুক্ত করার পর আমি আর আরব তাকে জড়িয়ে ধরলাম। 6 বছরের দূরত্ব এক নিমিষে মুছে গেল চোখের জলে। মা আরবের কপালে চুমু খেয়ে বললেন, তোর বাবা জানতেন সত্য কোনোদিন চাপা থাকে না। তিনি হয়তো নেই, কিন্তু তার সত্যতা আজ আমাদের বাঁচিয়ে দিল। 3 মাস পর আদালতের রায়ে সুমনা রায় আর রাকেশ শর্মার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বাবার গ্যারেজ আবার সচল হয়েছে। মা এখন সেই গ্যারেজ সামলান, আর আরব স্কুলে যাচ্ছে। আমি আমার পড়াশোনা আবার শুরু করেছি। বিকেলে আমরা তিনজনে যখন সেই কদম গাছটার নিচে বসি, তখন মনে হয় বাবা আমাদের চারপাশেই আছেন। যে নীরবতা মাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিল, সেই নীরবতা আজ ভেঙেছে। আমরা শিখেছি, সত্য বলতে দেরি হতে পারে, কিন্তু সত্যের জয় অনিবার্য। অনন্যা শর্মা হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় পাপ ছিল সন্দেহ, আর সবচেয়ে বড় পুণ্য হল আজ সত্যের পাশে দাঁড়ানো। আমাদের ছোট ডায়েরির এই রক্তাক্ত অধ্যায়টি এখানেই শেষ হলো, তবে নতুন জীবনের পাতা এখন কেবল শুরু। সমাপ্ত।